আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আজকে আমরা হিমোডাইনামিক ডিসঅর্ডারের সেকেন্ড পার্ট পড়ব। আমরা গত লেকচারে যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো আমরা একটু দেখে নিই। গত টপিক আলোচনা করেছিলাম ইডিমা, হাইপারেমিয়া, কনজেশন, হিমোরেজ অ্যান্ড হিমোস্ট্যাসিস। আজকের টপিকে আলোচনায় থাকবে থ্রোম্বোসিস, এম্বোলিজম, ইনফার্কশন অ্যান্ড শক। তাহলে চলুন শুরু করি। আমি ডক্টর সাইদ সুজন। প্রথমেই শুরু করছি আমরা থ্রোম্বোসিস দিয়ে। আমরা জানি থ্রোম্বোসিস হলো অ্যাবনর্মাল কোয়াগুলেশন অফ দ্য ব্লাড ইন দ্য ব্লাড ভেসেল। একটা থ্রোম্বোসিস হতে হলে মেইনলি তিনটা ট্রিগারিং ফ্যাক্টর কাজ করে। সেই ট্রিগারিং ফ্যাক্টরগুলো তিনটাকে একসাথে ভার্কোস ট্রায়াড বলা হয়। আমরা জানি যে আধুনিক প্যাথোলজির জনক হলো রুডলফ ভার্কো, তিনিই প্রথম এটা আবিষ্কার করেন। সেই ট্রায়াডের মধ্যে আছে এন্ডোথেলিয়াল ইনজুরি, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো অ্যান্ড হাইপারকোয়াগুবিলিটি। এর ক্ষেত্রে যে কোনো একটি অথবা একাধিক ফ্যাক্টর যদি একসাথে কম্বাইন হয় তাহলে থ্রোম্বোসিস হয় ইউজুয়ালি। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে এন্ডোথেলিয়ামের বোথ অ্যান্টিথ্রোম্বোটিক অ্যান্ড প্রোথ্রোম্বোটিক প্রপার্টিস আছে। অ্যান্টিথ্রোম্বোটিক প্রপার্টি হলো সে অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ফিব্রিনোলাইটিক প্রপার্টিস আছে, যার ফলে সে বডিতে কোয়াগুলেশন হতে দেয় না। কিন্তু কোনো কারণে যদি সে অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে তার প্রোথ্রোম্বোটিক অ্যাক্টিভিটিসগুলো সে দেখায়। প্রোথ্রোম্বোটিক অ্যাক্টিভিটিসগুলো দেখায় মেইনলি ভন উইলব্রান্ড ফ্যাক্টর, টিস্যু ফ্যাক্টর এবং প্লাজমিনোজেন ইনহিবিটর দ্বারা। তাহলে আমরা এখানে দেখে নিই যে এন্ডোথেলিয়াল ইনজুরি হলে যা ঘটে, এই ক্ষেত্রে প্রোথ্রোম্বোটিক এবং অ্যান্টিথ্রোম্বোটিক যে ইফেক্টটা আছে তাদের মধ্যে একটা ডাইনামিক ইমব্যালেন্স তৈরি হয়। সেই ইমব্যালেন্সটা তৈরি হওয়ার কারণেই তাহলে দেখা যায় এন্ডোথেলিয়ামটা অ্যাক্টিভেশন হয়ে যায়, যার ফলে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ফরমেশন অফ দ্য থ্রোম্বাই ইন দ্য কার্ডিয়াক চেম্বার আফটার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আলসারেটেড প্লাগ ইন দ্য অ্যাথেরোস্ক্লেরোটিক আর্টারিজ অ্যাট দ্য সাইট অফ ট্রোমাটিক অর ইনফ্লামেটরি ভাস্কুলার ইনজুরি। যেসব সাইটে হয় সেসব সাইটে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, এবং এন্ডোথেলিয়াল ইনজুরি ইজ দ্য ফার্স্ট ট্রিগারিং ফ্যাক্টর ফর থ্রোম্বোসিস। সেকেন্ড যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। আমরা জানি যে এখানে নিচে ছবিতে দেখানো হয়েছে ব্লাড ফ্লোটা ইউজুয়ালি ইউনিডিরেকশনাল ল্যামিনার ফ্লো থাকে। যদি কোনো কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, এন্ডোথেলিয়াল ইনজুরি হলে তখন সেই স্মুথ ফ্লোটা নষ্ট হয়ে যায়, তখন সেই ফ্লোটাকে বলে টার্বুলেন্স ফ্লো, মানে আঁকাবাঁকা যে ফ্লোটা হয়। এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর থ্রোম্বোসিস। এছাড়াও স্টেসিসের জন্য অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হতে পারে এবং যার ফলে কোয়াগুলেশন সিস্টেম ওভার অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে। আর আমরা অলরেডি বলে ফেলেছি যে ডিস্টার্বড এন্ডোথেলিয়াম একটা ইম্পর্টেন্ট কজ ফর টার্বুলেন্স ফ্লো। ইফেক্টস অফ অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হতে পারে, যার মধ্যে বোথ ইট প্রমোট দ্য এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেশন অ্যান্ড এনহ্যান্সড প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটিস। আর স্টেসিস এর ক্ষেত্রে অ্যালোজ দ্য প্লেটলেট অ্যান্ড লিউকোসাইটস টু কাম কন্ট্যাক্ট উইথ দ্য এন্ডোথেলিয়াম when its flow is sluggish. Stasis is also the washout of activated clotting factors and impairs the inflow of clotting factor inhibitors. স্ট্যাসিসের ক্ষেত্রে আবার একটু বলে দিই যে বলছে বেশি যদি কোনো কারণে একটা আর্টেরিয়াল অ্যানিউরিজম থাকে তাহলে সেটা একটা পকেট ফর্ম করে। সেই ক্ষেত্রে পকেটের ক্ষেত্রে কিছু পরিমাণ ব্লাড সেলগুলো স্ট্যাসিস হয়, সেটা একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া হাইপারভিসকোসিটি সিনড্রোম সাসেস পলিসাইথেমিয়াতে ইনক্রিজ রেজিস্ট্যান্স টু ফ্লো অ্যান্ড কজেস স্মল ভেসেল স্ট্যাসিস। এইসব সাইটগুলোকে বলা হয় ফার্টাইল সাইট ফর থ্রোম্বোসিস। থার্ড যে ফ্যাক্টরটা ট্রিগারিং ফ্যাক্টর কাজ করে সেটা হলো হাইপারকোয়াগুবিলিটি। এটা দুই ধরনের হতে পারে, কিছু ইনহেরিটেড ফ্যাক্টর থাকতে পারে, কিছু অ্যাকোয়ার্ড ফ্যাক্টর থাকতে পারে। ইনহেরিটেড ফ্যাক্টরের মধ্যে যদি ফ্যাক্টর 5 এবং প্রোথ্রোম্বিনের কোনো ডিফেক্ট থাকে বা তাদের জিনের মিউটেশন থাকে, এছাড়া আদারও যেমন মিউটেশন অফ দি প্রোথ্রোম্বিন জিন, মিউটেশন অফ দি মেথিলিন টেট্রাহাইড্রোফোলেট জিন, অথবা রেয়ার কিছু কজ আছে যেমন অ্যান্টিথ্রোম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলেও হাইপারকোয়াগুবিলিটি স্টেট হতে পারে। আর অ্যাকোয়ার্ড যেসব ফ্যাক্টরগুলো আছে সেগুলোর মধ্যে যেমন প্রলং বেড রেস্ট অর ইমোবিলাইজেশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, টিস্যু ড্যামেজ আছে সার্জারি, বার্ন, ফ্র্যাকচার। ক্যান্সারের জন্য হতে পারে যাকে ট্রসিয়াস সিনড্রোম বলে, যাতে মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে। এছাড়া যদি ইনঅ্যাক্টিভ প্রস্থেটিক কার্ডিয়াক ভালভ থাকে, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, হেপারিন ইন্ডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম,
যেখানে লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট ফর্ম করে। এইসব ফ্যাক্টরগুলো মেইনলি আমাদের বডিতে হাইপারকোয়াগুলেটে তৈরি করতে পারে। এছাড়াও কিছু লোয়ার রিস্ক ফর থ্রোম্বোসিস আছে, যেমন কার্ডিওমায়োপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম, প্রেগনেন্সি, ওরাল কন্ট্রাসেপটিভ, সিকল সেল অ্যানিমিয়া, স্মোকিং অ্যান্ড ওবেসিটি। থ্রোম্বাসের যদি আমরা মরফোলজি দেখি, তাহলে যে ফ্যাক্টরগুলো আমরা জানি যে থ্রোম্বাসটা একটা ক্লোজ যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, হার্ট, আর্টারি, ভেন, এগুলোর মধ্যে মেইনলি ফর্ম হয় এবং একটা স্ট্যাটিক পার্টে সেটা তৈরি হয়। সুতরাং সেই ক্ষেত্রে অ্যাডহেরেন্স টু দ্য ব্লাড ভেসেল হবে যদি সেটা হার্টের মধ্যে হয়, যাকে আমরা মোরাল থ্রোম্বাস বলি। এছাড়া আর্টারিতে হলে সেটা অক্লুসিভ যদি হয়, অথবা নন অক্লুসিভও হতে পারে। অক্লুসিভ মিনস টোটাল অবস্ট্রাক্ট করে ফেললে আলটিমেটলি তার ডিস্টাল পার্টের ইনফার্কশন হবে। এছাড়া ভেনাস থ্রোম্বোসিসও হতে পারে। এখানে টাইপগুলো বলা আছে, এই কারণে অবস্ট্রাকটিভ আর নন অবস্ট্রাকটিভ টাইপ। আর যদি ডুয়াল ব্লাড সাপ্লাই থাকে তাহলে রেড থ্রোম্বাস হবে। এছাড়া ইয়েলো বা গ্রেইশ থ্রোম্বাস হতে পারে। থ্রোম্বোসিসটা অ্যাকিউট হতে পারে, অর্গানাইজিং হতে পারে, অথবা ওল্ড থ্রোম্বোসিস হতে পারে। এখানে একটি মুরাল থ্রোম্বাস দেওয়ার ছবি দেওয়া আছে হার্টে। তার বলা আছে যে 80% অফ দ্য সিস্টেমিক আর্টেরিয়াল থ্রোম্বাস আর মুরাল থ্রোম্বাই, আর আদার্স 20% মে ফর্ম ইন দ্য অ্যাওর্টা। একটা থ্রোম্বাস ফর্ম করলে তার কি কি ফেট হতে পারে? ফার্স্ট ফেট ইজ প্রোপাগেশন, সেখান থেকে আরও ইনক্রিজ করতে পারে। এছাড়া এম্বোলাইজেশন হতে পারে যদি থ্রোম্বাসটা ডিটাচড হয়ে যায়। এছাড়া ডিসোলিউশন, অর্গানাইজেশন অ্যান্ড রিক্যানালাইজেশন হতে পারে। আমাদের বডিতে একটা কমনেস্ট সাইট অফ থ্রোম্বোসিস হলো কাফ ভেইন, যেটাকে ডিপ ভেইন থ্রোম্বোসিস অর ফ্লেভো থ্রোম্বোসিস বলে। এখানে বলা আছে যে কাফ, থাই এবং পেলভিক ভেইনগুলো মোস্ট কমনেস্ট সাইট। আর ট্রিগারিং ফ্যাক্টরের মধ্যে মোস্ট কমন হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, ইমোবিলাইজেশন, ট্রমা, সার্জারি, বার্ন, ইনজুরি টু দ্য ভেসেল, কিছু প্রোকোয়াগুলেন্ট সাবস্টেন্স যদি রিলিজ হয় টিস্যু থেকে। এছাড়া যদি কোনো কারণে হিমোস্টেসিস শিফট হয়ে যায়, তাহলে ডিপ ভেইন থ্রোম্বোসিস ফর্ম করতে পারে। আরেকটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন অর ডিআইসি। সেই ক্ষেত্রেও বডিতে অ্যাবনর্মাল কোয়াগুলেশন অ্যান্ড থ্রোম্বোসিস হয়। এটারও ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে মেইনলি অবস্টেটিক যদি কোনো কমপ্লিকেশন থাকে, সাসেস অ্যাব্রপশিও প্লাসেন্টি, বা কোনো কারণে যদি সেপসিস ফর্ম করে। এছাড়া যদি অ্যাডভান্স ম্যালিগনেন্সি থাকে, শক, বার্ন, ট্রমা, এইসব ফ্যাক্টরগুলোর জন্য ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হতে পারে। এটা মনে রাখতে হবে যে এটা একটা সেকেন্ডারি ডিজিজ, এটা কোনো প্রাইমারি ডিজিজ না, অন্য কোনো ডিজিজের ইনফ্লুয়েন্সে এটা তৈরি হয়। আর এই ক্ষেত্রে বডিতে এক্সটেন্সিভ কোয়াগুলেশন হয়, যার ফলে সব ধরনের কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি হয়। রিডিউসড প্লেটলেট, ফিব্রিনোজেন ফ্যাক্টর 7 অ্যান্ড আদার যেসব ক্লটিং ফ্যাক্টরগুলো আছে সবগুলোর ডেফিসিয়েন্সি হয়। আর ডিআইসির ক্ষেত্রে যেসব ইফেক্টগুলো, সেটা ব্রেইন, হার্ট, লাংস, কিডনি, সব ধরনের তেই হতে পারে। সুতরাং এখানে এক বাক্যে বলা হলো যে ডিআইসির ক্ষেত্রে সব ফ্যাক্টরগুলো রিডিউসড হবে, যেহেতু এখানে ফিব্রিনগুলো আবার ডিগ্রেডেশন হয়, এই কারণে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টগুলো ইনক্রিজ করবে, এবং যে ক্লটিং টাইম, ব্লিডিং টাইম এবং প্রথ্রম্বিন টাইমটা আছে এটা ইনক্রিজ করবে। আদারওয়াইজ সব ফ্যাক্টরগুলো ডিক্রিজ করবে। এখন আমরা দেখে নিই এম্বোলিজম কাকে বলে। যে থ্রোম্বাসটাই যদি কোনো কারণে ডিটাচড হয়ে যায়, এটা ডেফিনেশন বলা আছে ইন্ট্রাভাস্কুলার সলিড, লিকুইড অর গ্যাসিয়াস মাস দ্যাট ইজ ক্যারিড আউট বাই ব্লাড টু এ ডিস্টেন্স হাইট ফ্রম ইস পয়েন্ট অফ অরিজিন। আর ডিটাচড যে থ্রোম্বাস আছে তাকেই বলা হয় এম্বোলাস। এখানে বলা আছে যে থ্রোম্বো এম্বোলিজম ইজ দ্য মোস্ট কমন, মানে থ্রোম্বাস থেকে এম্বোলিজম হয়। এছাড়া পালমোনারি এম্বোলিজম হতে পারে, সিস্টেমিক এম্বোলিজম হতে পারে, অলরেডি আমরা জেনে ফেলেছি। এছাড়া ফ্যাট এম্বোলিজম, এয়ার এম্বোলিজম অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে। পালমোনারি এম্বোলিজম ইউজুয়ালি সাইলেন্ট থাকতে পারে। পালমোনারি এম্বোলিজম ডেভাস্টেটিং এফেক্ট আছে, আমরা জানি যে ক্ষেত্রে পেশেন্টের চেস্ট পেইন মোস্ট কমন কমপ্লেইন, এবং অক্সিজেন লেভেল খুবই ফল করে যায়। আর এক্ষেত্রে যদি 60% অফ পালমোনারি ভাস্কুলেচার অক্লুশন হয়, তাহলে সেই ক্ষেত্রে সিমটম পেশেন্টের ক্ষেত্রে ডেভেলপ করবে। প্রেজেন্স অফ হাই রিস্ক অফ ডেথ, অ্যাকিউট কর পালমোনারি ডেভেলপ করে, অথবা অ্যাকিউট রাইট হার্ট ফেলিওর হতে পারে। এবং স্যাডেল এম্বোলিজম হতে পারে, সেটা আরও বেশি ফ্যাটাল। সেই ক্ষেত্রে দুইটাই পালমোনারি আর্টারি আছে, সেটা ব্লক হয়ে যায়। আর পোস্টমর্টেম যদি প্রি অর পোস্টমর্টেম যদি ব্লাড ক্লট দেখা হয়, সেটা দিয়েও পালমোনারি এম্বোলিজমটাকে গেস করা যায়। যেমন যদি প্রিমর্টেম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ফ্রাইবল, অ্যাডহেরেন্ট এবং লাইন অফ জেন প্রেজেন্ট থাকবে।
এবং পোস্টমর্টেম যদি হলে সেটা কারেন্ট জেলি আর চিকেন ফ্যাট লাইক অ্যাপারেন্ট হবে এবং দ্যাট ইজ নন অ্যাডহারেন্ট হবে। আমরা একটু ছবিতে দেখে নিই, এখানে যে লাইন অফ জেন দেখানো হয়েছে এখানে এবং কারেন্ট জেলির মতো, সেটা হলো পোস্টমর্টেম যদি কোনো কারণে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে। এখানে একটি স্যাডেল থ্রোম্বাস দেখানো হয়েছে যে পালমোনারি আর্টারির বোথ ব্রাঞ্চকে ব্লক করে দিছে, দ্যাট ইজ স্যাডেল থ্রোম্বাস। তাহলে সামারি করলে দাঁড়ায় যে পালমোনারি এম্বোলিজম ড্রাইভস ফ্রম দি লোয়ার এক্সট্রিমিটি ডিপ ভেইন থ্রোম্বাই থেকে মেইনলি আসে, সেটা ডিটাচড হয়ে, আর তার ইফেক্টটা ডিপেন্ড করে সাইজ অফ থ্রোম্বাস অ্যান্ড লোকেশন হুইচ ইট লডস। আর কনসিকুয়েন্সগুলো হতে পারে রাইট হার্ট ফেলিউর হতে পারে, পালমোনারি হিমোরেজ হতে পারে, পালমোনারি ইনফার্কশন হতে পারে এবং সাডেন ডেথ হতে পারে। আর সিস্টেমিক এম্বোলিজমের মধ্যে যাকে প্যারাডক্সিক্যাল এম্বোলি ডিউ টু রাইট টু লেফট শান্ট যদি থাকে, সেটার 80% কার্ডিয়াক অ্যান্ড 20% অ্যাওর্টিক। এম্বোলাইজেশন লজিং সাইট ইন দ্য প্রপোর্শনাল টু দ্য ডিগ্রি অফ ফ্লোর উপরে ডিপেন্ড করে কার্ডিয়াক আউটপুটের, দ্যাট এরিয়া অফ দি অর্গান ইট গেটস, মানে যত বেশি তার ভাস্কুলারিটি বেশি থাকবে এবং সেটার অক্লুশনের ক্ষেত্রে সিস্টেমিক ম্যানিফেস্টেশন তত বেশি হবে। আসলে এখন আমরা দেখে নিই ইনফার্কশন। ইনফার্কশনের সাথে আমরা মোরালেস সবাই অনেক পরিচিত। ইনফার্কশন বলতে বোঝায় যে একটা এরিয়া অফ ইস্কেমিক নেক্রোসিস কজড বাই অক্লুশন অফ দি ভাস্কুলার সাপ্লাই টু দ্য এফেক্টেড টিস্যু, মানে কোনো একটা অর্গানে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে গেলে সেই টিস্যুতে যে ইস্কেমিক নেক্রোসিস হয়, ইস্কেমিক নেক্রোসিসটাকেই ইনফার্কশন বলে। এটা হতে পারে হিমোরেজিক ভ্যারাইটি আর অ্যানিমিক ভ্যারাইটি, মোস্টলি অ্যানিমিক ভ্যারাইটি হতে পারে, রেড হতে পারে, আবার হোয়াইট হতে পারে। রেড হোয়াইটের মধ্যে আবার এন্ড আর্টারিস ভার্সাস নন এন্ড আর্টারিসের ক্ষেত্রে হয়। এটা মেবি অ্যাকিউট অর্গানাইজেশন হতে পারে, ফাইব্রোসিস হতে পারে। এখানে কমনেস্ট সাইট অফ ইনফার্কশনগুলো দেখানো হয়েছে। মোস্ট কমন আমরা জানি মাইক্রোডিয়াল ইনফার্কশন আর হার্ট অ্যাটাক। এছাড়া পালমোনারি ইনফার্কশন হতে পারে, বাউল ইনফার্কশন হতে পারে, লিম্ব ইনফার্কশন হতে পারে, যা থেকে গ্যাংগ্রিন হতে পারে। গ্যাংগ্রিনের ডেফিনিশনটাও একটু জানা জরুরি, যে ম্যাক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু উইথ পুট্রিফেকশন, যাকে গ্যাংগ্রিন বলা হয়। তাহলে এইসব সাইটগুলো হলো কমনেস্ট সাইট অফ ইনফার্কশন। ইনফার্কশনের যেসব কজগুলো আছে এখানে দেওয়া আছে। মোস্ট কমনেস্ট কজ হলো আর্টেরিয়াল থ্রোম্বাস, যদি কোনো কারণে সাইজিন প্রোপাগেশন হয়ে টোটালি অক্লুড করে দেয়, সেটা একটা ইম্পর্টেন্ট কজ হতে পারে ইনফার্কশনের জন্য। এছাড়া যদি কোনো ভেসোস্পাজম হয় অথবা এক্সপানশন অফ যে অ্যাথেরোমা সেকেন্ডারি টু দ্য ইন্ট্রাপ্লাগ হেমোরেজ যদি হয়, অথবা কোনো কারণে এক্সটেন্সিক কোনো কমপ্রেশন যদি হয় ব্লাড ভেসেলের মধ্যে সাসেস টিউমারের জন্য। এছাড়া ইন্টারকম্পার্টমেন্টাল প্রেশার ইনক্রিজ করে যদি ফ্লো বন্ধ হয়, যাকে কম্পার্টমেন্ট সিনড্রোম বলে, এটা মেবি ফ্র্যাকচারের পরবর্তীতে হতে পারে। এখানে ইনফেকশনের কিছু ফ্যাক্টর দেওয়া আছে, যে যেসব ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে যে কী পরিমাণ নেক্রোসিস হবে, সেটা হলো অ্যানাটমি অফ দি ভাস্কুলার সাপ্লাই, দ্য টাইম ওভার হুইচ অক্লুশন ডেভেলপস, দ্য ইন্ট্রিনসিক ভার্নারেবিলিটি অফ দ্য এফেক্টেড টিস্যু টু ইস্কেমিক ইনজুরি or the blood oxygen content level। এই 4 ফ্যাক্টরের উপরে ইনফেকশন কী পরিমাণে হবে সেটা ডিপেন্ড করে। এখানে ছবিতে দেওয়া আছে যে পালমোনারি যে ইনফেকশন, এটা রেড এন্ড ইনফেকশন, এবং স্প্লিনের একটা পার্টের ক্ষেত্রে একটা লাইন অফ ডিমার্কেশন আছে, সেখানে স্প্লিনিক অ্যানিমিক ইনফেকশন হয়েছে, সেটা ছবিতে দেখানো হয়েছে। আর ওয়েস্ট শেপড স্কার্ট যে ইনফ্রাক্ট হয়েছে কিডনিতে, কিডনির একটা আর্টের অবস্ট্রাকশনের জন্য এবং ফাইব্রোসিস হয়েছে, সেটা হলো ইনফেকশনটা এখানে দেখানো হয়েছে কিডনিতে। এখানে হার্টের ক্ষেত্রে যে ইনফেকশনটা হয় আমরা অলরেডি জানি, যেটা অক্লুশনের জন্য ইস্কেমিক নেক্রোসিস হয় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশনে, সেটাই ছবিতে দেখানো হয়েছে। আসুন এখন আমরা জানি শক, যেটা হিমোডাইনামিক্সের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। আমরা শক সম্পর্কে সবাই অনেক আগে থেকেই জানি, অনেক পরিচিত একটা শব্দ, কিন্তু মেডিকেল সায়েন্সের একটা ডেফিনেশন আছে যে শক ইজ ক্যারেক্টারাইজড বাই সিস্টেমিক হাইপোপারফিউশন অফ টিস্যু, ইট মে বি কজড বাই ডিমিনিশড কার্ডিয়াক আউটপুট অর বাই রিডিউসড ইফেক্টিভ সার্কুলেটরি ব্লাড ভলিউম। এখানে একটা মজার বিষয় হলো যে ব্লাড প্রেশার আবিষ্কৃত হওয়ার আগেই শক আবিষ্কার হয়েছে, যদিও আমরা জানি যে শকের একটা ইম্পর্টেন্ট ফেজার হলো রিডিউসড ব্লাড প্রেশার আর হাইপোটেনশন, কিন্তু শক যখন মানুষ বুঝতে পারতো তার অনেক পরে আবিষ্কৃত হয়েছে ব্লাড প্রেশার। শককে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, মেইনলি 3 টাইপস অফ শক: কার্ডিয়াক শক, সেপটিক শক অ্যান্ড হাইপোভোলেমিক শক। এছাড়াও নিউরোজেনিক শক, অ্যানাফিলিপ্টিক শক আছে।
আবার রবিন্স প্যাথোলজি স্যার আবার যদি বেলি লাভ সার্জারিতে যায় সেখানে আবার শক 5 টাইপস, সেখানে আবার দেওয়া আছে যেমন হাইপোভলিমিক শক, ডিস্ট্রিবিউটিভ শক, অবস্ট্রাকটিভ শক, কার্ডিওজেনিক শক অ্যান্ড এন্ডোক্রাইন শক। তাহলে আমরা প্যাথোলজির ভাষায় যে শকগুলো আছে সেগুলো একটু দেখে নিই। শকের ক্ষেত্রে যেসব জেনারেল রেজাল্টসগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিউ টু ইনএডিকুয়েট টিস্যু পারফিউশন, যার ফলে টিস্যু সেলুলার হাইপোক্সিয়া হবে, আর যদি সেটা আনকারেক্টেড থাকলে ফ্যাটাল আউটকাম হয় ইউজুয়ালি ডিসফাংশন অফ দি মাল্টিপল অর্গানস। কার্ডিওজেনিক শকের জন্য যেসব কারণগুলো আছে তার মধ্যে মোস্ট কমন কজ হলো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন। এছাড়া যদি ভেন্ট্রিকুলার রাপচার, সেটাও মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে হতে পারে, অ্যারিথমিয়া, কার্ডিয়াক টেম্পোনেট, পালমোনারি এম্বোলিজম, এইসব কজ থেকে কার্ডিওজেনিক শক হতে পারে। আর তার মেকানিজমটা হলো যে ফেইলিওর অফ দ্য মায়োকার্ডিয়াল পাম্প রেজাল্টিং ফ্রম দ্য ইন্ট্রিনসিক মায়োকার্ডিয়াল ড্যামেজ আর এক্সটেন্সিক প্রেশার অথবা অবস্ট্রাকশন টু দ্য ফ্লো, মেইনলি মেকানিজমগুলো দেওয়া আছে, এইসব কারণে কার্ডিওজেনিক শক হতে পারে। আর হাইপোভলিমিক শককে আবার আমরা দুইটা ক্যাটাগরি করতে পারি, হিমোরেজিক, নন হিমোরেজিক। সুতরাং মোস্ট কমন কজ ইজ হিমোরেজ, সেটা অ্যাকিউট হিমোরেজ হতে পারে। এছাড়া ভমিটিং, ডায়রিয়া, বার্ন, হিট স্ট্রোক, যে ক্ষেত্রে বডিতে এক্সেসিভ পরিমাণে ফ্লুইড লস হয় তাতেও হাইপোভলিমিক শক হতে পারে। সুতরাং মেকানিজম ইজ ইনএডিকুয়েট ব্লাড অর প্লাজমা ভলিউম, ইট ইজ দ্য মেকানিজম অফ হাইপোভলিমিক শক। সেপটিক শক, যেহেতু সেপটিক তার মানে সেপসিস বা ইনফেকশনের সাথে ইম্পর্টেন্ট একটা রিলেশন আছে। ওভারহেলমিং মাইক্রোবিয়াল ইনফেকশন মেইনলি ডিউ টু এন্ডোটক্সিন রিলিজ ফ্রম দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এখানে এন্ডোটক্সিনটা লাইপোপলিস্যাকারাইড সেটা বলা হয়েছে। এছাড়াও কিছু গ্রাম পজিটিভ সেপ্টিসেমিয়া বা ফাঙ্গাল সেপসিস অথবা সুপার অ্যান্টিজেন্সের জন্য সেপটিক শক হতে পারে। এখানে সুপার অ্যান্টিজেন্সের একটু ডেফিনিশন দেওয়া আছে। সুপার অ্যান্টিজেন্স আর পলিক্লোনাল টি লিম্ফোসাইট activators that induces systemic inflammatory cytokine cascade similar to occurring downstream in the septic shock, and toxic shock syndrome is the commonest example for septic shock. এখানে সেপটিক শকে যেসব ইভেন্টগুলো হয় ওভারওয়েলমিং ইনফেকশন হলে সেটা দেওয়া আছে। প্রথমে পেরিফেরাল ভেসোডাইলেটেশন হবে, এই কারণে এই শকটা একটু ব্যতিক্রম, যে ক্ষেত্রে পেশেন্টের পেরিফেরাল ভেসোডাইলেটেশন হলে আর্লি ফেজে পেশেন্টের কাম অ্যান্ড কোয়াইট স্কিনের পরিবর্তে পেশেন্টের ওয়ার্ম অ্যান্ড ফ্লাশিং স্কিন হতে পারে। পেরিফেরাল ভেসোডাইলেটেশনের পরে পুলিং অফ দি ব্লাড ইন দি পেরিফেরি অ্যান্ড আলটিমেটলি স্ট্যাসিস ডেভেলপ করবে, যার ফলে এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন হবে। আর এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন হলে সেখান থেকে আলটিমেটলি ডিআইসি ডেভেলপ করবে, অ্যান্ড ডিআইসির থেকে অ্যাক্টিভেশন অফ দিস সাইটোকাইন ক্যাসকেড। সো আলটিমেটলি টোটাল বডির মধ্যে একটা ইনফ্লামেটরি রেসপন্স স্টার্ট হয়ে যাবে। এন্ডোটক্সিনগুলো মেইনলি গ্রাম নেগেটিভ থেকে রিলিজ অলরেডি বলা হয়েছে। এটা হলো ইন্টিগ্রেটেড ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল আছে তার একটা প্রোডাক্ট, আর লাইপোপলিস্যাকারাইডের নাম আমরা অলরেডি বলে ফেলেছি, এবং এটাই সেল সারফেস যে অ্যান্টিজেন আছে CD14 তার সাথে অ্যাটাচ হয়েই এইসব পাথওয়েটাকে অ্যাক্টিভেশন করে। সেপটিক শকের যেসব ইভেন্টগুলো হয় সেটা অলরেডি বলে ফেলেছি আমরা। তারপর আবার একটু দেখে নিই যে সিস্টেমিক ভেসোডাইলেটেশন হবে, যার ফলে হাইপারটেনশন হয়। এছাড়া মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিটা ডিমিনিশড হবে, ডিফিউজ এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন হবে, যার ফলে সাইটোকাইন অ্যাডিশন, অ্যালভিউলার ড্যামেজ হয়ে আলটিমেটলি লাঙে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবে, ডিআইসি হবে এবং মাল্টিপল অর্গান ফেলিওর হবে, এবং সবার লাস্টে ফেলিওর হবে সিএনএস ফেলিওর। শককে যদি আমরা ক্লিনিক্যাল স্টেজিং করতে চাই তাহলে 3 স্টেজ মেনলি বলা হয়, যে নন প্রোগ্রেসিভ শক। নন প্রোগ্রেসিভে মানেই তো সেটা এখনও প্রোগ্রেস করেনি, তার মানে সেখানে রিফ্লেক্স কম্পেনসেটরি যেসব মেকানিজমগুলো আছে আমাদের বডিতে সেইগুলো অ্যাক্টিভেটেড হবে এবং আলটিমেটলি পারফিউশনটা মেনটেইন হবে। কিন্তু যখন সেটা প্রোগ্রেসিভ হয়ে যাবে তখন আর এই কম্পেনসেটরি মেকানিজমগুলো ওয়েল অ্যাক্টিভেশন হতে পারবে না, অথবা তাদের অ্যাক্টিভেশনের ফলেও বডি কম্পেনসেট করতে পারবে না, যার ফলে বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করবে এবং আর্লি অর্গান ফেলিউর হবে, এবং আলটিমেটলি যখন ইরিভার্সিবল হয়ে যাবে তখন সেলুলার অ্যান্ড টিস্যু ইনজুরি সো সিভিয়ার এবং বডির কম্পেনসেটরি মেকানিজম তখন কোনোই কাজে আসবে না। এখানে নন প্রোগ্রেসিভ শক আমরা যেটা বলেছিলাম যে বডির রিফ্লেক্স মেকানিজমগুলো অ্যাক্টিভেশন হয়, যেসব মেকানিজমগুলো আছে সেগুলো হলো ব্যারোরিসেপ্টর মেকানিজম, ক্যাটেকোলামাইন, রেনিন এনজিওটেনসিন সিস্টেম, অ্যান্টিডাইউরেটিক হরমোন অ্যান্ড জেনারেলাইজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন। এইসব ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেশন হলে আলটিমেটলি ট্যাকিকার্ডিয়া, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড রেনাল ফ্লুইড কনজারভেশন হবে, যার ফলে ব্লাড প্রেশার অ্যান্ড ভলিউম ইনক্রিজ করার চেষ্টা করবে।
আর প্রোগ্রেসিভ শকের ক্ষেত্রে ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া হবে, যার ফলে টিস্যু হাইপোপারফিউশন হবে এবং আর্লি ভাইটাল অর্গানগুলো ফেলিউর হওয়া শুরু হবে। ফার্স্ট ইনভলভ হবে কিডনি, যার ফলে অলিগুরিয়া হবে এবং বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। আর ইরিভার্সিবল স্টেপ অলরেডি বলা হয়ে গেছে, যেখানে হিমোডাইনামিক কারেকশনগুলো কোনো প্রকারই কাজে আসবে না। তাহলে শকের যেসব ইভেন্টগুলো আছে, মাল্টি অর্গান ফেলিউর হবে, সাবএন্ডোকার্ডিয়াল হিমোরেজ হবে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হবে কিডনিতে, এছাড়া ডিফিউজ এলভিউলার ড্যামেজ হবে লাংয়ে, জেআইটি মিউকোসাত হিমোরেজ হবে, লিভার নেক্রোসিস হবে, ডিআইসি হবে। আলটিমেটলি এইসব ফ্যাক্টরগুলোই ইম্পর্টেন্ট কজ অফ ডেথ। আর যদি ক্লিনিক্যাল প্রোগ্রেশন দেখি, যে সিমটম শকের ক্ষেত্রে সর্বপ্রথম হবে হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, দেন ট্যাকিপনিয়া, ওয়ার্ম স্কিন, কোল স্কিন অ্যান্ড সাইনোসিস, এগুলো সেপটিক শকের সিরিয়াল ফেসার, দেন রেনাল ইনসাফিসিয়েন্সি, অপটান্ডেন্স হবে এবং আলটিমেটলি ডেথ হবে। থ্যাংক ইউ সো মাচ। 5 মিনিট মেডিকেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রিং বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।